একটা কোম্পানি ধ্বংস হয়ে যেতে কোনো বোমার দরকার হয় না। দরকার হয় শুধু একটা মিটিং রুম যেখানে সবাই সত্যটা জানে কিন্তু কেউ মুখ খোলে না। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় মোবাইল কোম্পানি নোকিয়া ঠিক একইভাবে শেষ হয়ে গিয়েছিল প্রতিযোগীদের হাতে না, নিজের ভেতরের নীরবতায়। একটু পেছনে ফিরি। নোকিয়া কিন্তু প্রথমে কোনো ফোন কোম্পানি ছিল না। 1865 সালে ফিনল্যান্ডে শুরু হয়েছিল একটি কাঠের মণ্ড তৈরির কারখানা হিসেবে। এরপর রাবার, তারপর কেবল, এরপর ইলেকট্রনিক্স। প্রায় ১৩০ বছর পর ১৯৯০ এর দশকে এই কোম্পানিটাই হয়ে ওঠে পৃথিবীর মোবাইল ফোন ইন্ডাস্ট্রির রাজা। চিন্তা করুন, ২০০০ সালের কথা। পৃথিবীর প্রতি ৩টা মোবাইল ফোনের একটা ছিল নোকিয়ার। বাজারের প্রায় ৪০%। মানুষ তখন দোকানে গিয়ে বলত না, "ভাই একটা ফোন দেখান।" বলত, "ভাই একটা নোকিয়া দেখান।" এই একটা কোম্পানি তখন গোটা একটা দেশের অর্থনীতি বহন করত। ফিনল্যান্ডের মোট রপ্তানির প্রায় ৫ ভাগের ১ ভাগ আসতো এই একটা মাত্র কোম্পানি থেকে। কিন্তু ২০০৭ সালে একটা মঞ্চে উঠে দাঁড়ালেন একজন মানুষ, নাম স্টিভ জবস। তার হাতে একটা পাতলা কালো চারকোনা যন্ত্র, নাম দিলেন আইফোন। ঠিক ৬ বছরের মাথায় ২০১৩ সালে নোকিয়া তার পুরো মোবাইল ফোন ব্যবসা বিক্রি করে দেয় মাইক্রোসফটের কাছে প্রায় জলের দামে। যে কোম্পানি একদিন বিশ্ব শাসন করত, ৬ বছরের মধ্যে তার নামটাই মুছে যেতে বসে। প্রশ্ন উঠবেই, নোকিয়ার মতো একটা জায়ান্ট কোম্পানি, হাজার হাজার ইঞ্জিনিয়ার, বিলিয়ন ডলারের বাজেট, তারা কি সত্যিই জানতো না আইফোন আসছে? তারা কি জানতো না তাদের অপারেটিং সিস্টেম পিছিয়ে করছে? উত্তরটা শুনলে অবাক হবেন। তারা জানতো। প্রায় সবাই জানতো। ২০১৫ সালে দুজন গবেষক টিমো ভিওরি এবং কুই হুই নোকিয়ার ভেতরে ঢুকে সাক্ষাৎকার নেন ৭৬ জন ম্যানেজার আর ইঞ্জিনিয়ারের সাথে। তাদের গবেষণাপত্র প্রকাশ হয় অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্স কোয়ার্টারলি নামের একটা একাডেমিক জার্নালে। আর সেই গবেষণায় যে সত্যটা বের হয়ে আসে সেটা রীতিমতো গা শিউরে ওঠার মতো। তারা দেখেন নোকিয়ার মিডল লেভেল ম্যানেজার আর ইঞ্জিনিয়াররা অনেক আগে থেকেই বুঝতে পেরেছিলেন তাদের অপারেটিং সিস্টেম সিম্বিয়ান আইফোনের সাথে টিকতে পারবে না। প্রোডাক্ট দেরিতে আসছে, কোয়ালিটি নিয়ে সমস্যা আছে। কিন্তু এই সত্যটা তারা টপ ম্যানেজমেন্টকে বলার সাহস পায়নি। কেন বলেনি জানেন? কারণ নোকিয়ার শীর্ষ নেতৃত্ব খারাপ খবর শুনলে ঠান্ডা মাথায় নিতেন না। রেগে যেতেন, গলা উঁচু করতেন, কখনো সরাসরি অপমান করতেন মিটিং রুমেই, সবার সামনে। একবার দুবার এমন হওয়ার পর বাকিরা একটা জিনিস শিখে যায়। সত্যি বলার মূল্য অনেক বেশি, চুপ থাকার মূল্য প্রায় শূন্য। এবার একটা দৃশ্য কল্পনা করুন। একজন ইঞ্জিনিয়ার, ধরে নিন তার নাম মিকো, মিটিং রুমে বসে আছেন। সামনের স্ক্রিনে দেখানো হচ্ছে নতুন সিম্বিয়ন ভার্সন সময়মতো লঞ্চ হবে। মিকো জানেন এটা সত্যি না। কোড এখনো ৪০% বাকি। হাত তুলবেন কিনা ভাবছেন। পাশে তাকিয়ে দেখেন বাকি সবাই মাথা নাড়ছে, যেন সব ঠিক আছে। মিকো হাত নামিয়ে নেন। এখানে একটা গভীর সাইকোলজিক্যাল ঘটনা ঘটে, যাকে বলা হয় প্লুরালিস্টিক ইগনোরেন্স। রুমে প্রত্যেকেই ভাবছে, বাকিদের দেখে তো নিশ্চিন্ত মনে হচ্ছে। নিশ্চয়ই সমস্যাটা এত বড় কিছু না। নাকি শুধু আমি ভুল বুঝছি? অথচ বাস্তবে রুমের প্রত্যেকের মনে একই সন্দেহ ঘুরছে। শুধু কেউ প্রথম মুখ খুলছে না। ফলাফল, পুরো রুম একসাথে একটা মিথ্যের দিকে হাঁটতে থাকে, একে অপরের নীরবতা দেখে ভরসা পেয়ে। সাইকোলজিতে আরেকটা নাম আছে এই ঘটনার। বলা হয় মাম ইফেক্ট। মানে ইচ্ছাকৃতভাবে খারাপ খবর নিজের ভেতরে চেপে রাখা। ১৯৭০ সালে ২ জন সাইকোলজিস্ট, সিডনি রোজেন আর আব্রাহাম টেরাস, পরীক্ষা করে দেখান মানুষ স্বভাবতই খারাপ খবর দিতে চায় না। কারণ ইতিহাস জুড়ে বার্তাবাহকই শাস্তি পেয়ে এসেছে, খবরটা না। ইংরেজিতে একটা প্রবাদ আছে, ডোন্ট শুট দ্য মেসেঞ্জার। কিন্তু বাস্তব অফিসে মেসেঞ্জারকেই গুলি করা হয়। এই নীরবতার দাম কত ছিল একবার হিসাব করে দেখুন। ২০০০ সালে নোকিয়ার বাজার মূল্য ছিল প্রায় $৩০০ বিলিয়ন। ২০১৩ সালে ফোন ব্যবসা বিক্রি হয় মাত্র $৭ বিলিয়ন কিছু বেশি দামে। প্রায় ৪০,০০০-এর বেশি মানুষ চাকরি হারায়। একটা দেশের অর্থনীতি নড়ে যায় শুধু একটা কালচারের কারণে, যেখানে সত্যি বলাটা বিপজ্জনক ছিল। এখন প্রশ্ন করুন নিজেকে, নোকিয়াতে কি ট্যালেন্টের অভাব ছিল? না। তাদের কাছে বিশ্বমানের ইঞ্জিনিয়ার ছিল, প্রযুক্তি ছিল, টাকা ছিল, সময় ছিল। যেটা ছিল না সেটা হলো সত্য বলার সাহস। আর সেই সত্যটা শোনার মন। টেকনোলজি doesn't kill a company, silence does। এখানে একটা জিনিস স্পষ্ট বুঝে নেওয়া দরকার। বসকে ভয় পাওয়া আর বসকে সম্মান করা এই ২ টা এক জিনিস না। ভয় মানুষকে চুপ করিয়ে রাখে, নিজেকে বাঁচাতে শেখায়। সম্মান মানুষকে সাহস দেয়, সত্য বলতে শেখায়। নোকিয়াতে ভয়ের কালচার তৈরি হয়েছিল, সম্মানের কালচার তৈরি হয়নি।
আর এই ২ টা কালচারের ফলাফল একদম আলাদা ২ দুনিয়া। মজার একটা বিষয় খেয়াল করুন, Nokiaর টপ ম্যানেজমেন্ট নিজেরাও ভাবতেন তাদের কোম্পানি খুব ওপেন। তারা বিশ্বাস করতেন তাদের দরজা সবসময় খোলা। যে কেউ এসে যেকোনো কথা বলতে পারে। অথচ নিচের প্রতিটা লেভেলের সবাই জানতো সত্যি বললে পরিণতি ভালো হবে না। প্রতিটা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বিপজ্জনক মুহূর্ত তখনই আসে যখন উপরের মানুষগুলো ভাবছে সব ঠিক আছে আর নিচের মানুষগুলো জানে সব ভেঙে পড়ছে। হার্ভার্ডের অধ্যাপক এমি এডমন্ডসন এই বিষয়ে একটা ট্রাম লিখেছিলেন, সাইকোলজিক্যাল সেফটি। তার গবেষণা বলছে একটা টিম তখনই সবচেয়ে ভালো পারফর্ম করে যখন সদস্যরা ভুল স্বীকার করতে ভয় পায় না, প্রশ্ন করতে ভয় পায় না, এমনকি বসের সিদ্ধান্তের বিরুদ্ধে মত দিতেও ভয় পায় না। নোকিয়াতে ঠিক এই জিনিসটাই অনুপস্থিত ছিল। রিসার্চে আরেকটা তথ্য উঠে আসে যেটা আরো ভয়ঙ্কর। কেউ সাহস করে সত্যি বলার চেষ্টা করেছিলেন কিন্তু ফলাফল ভালো হয়নি। তাদের গায়ে লাগিয়ে দেওয়া হতো তকমা, নেগেটিভ, টিম প্লেয়ার না, মোটিভেশন কম, প্রমোশন আটকে যেত। আর যারা এই ঘটনা চোখের সামনে দেখতেন তারা একটা শিক্ষা নিতেন, চুপ থাকাই সবচেয়ে নিরাপদ পথ। এবার উল্টো দিকে তাকান। পিক্সার স্টুডিওর সহ-প্রতিষ্ঠাতা অ্যাড ক্যাটওয়ালার তার লেখায় বর্ণনা করেছেন, তারা ইচ্ছাকৃতভাবে এমন একটা সিস্টেম দাঁড় করিয়েছিলেন যেখানে জুনিয়র থেকে সিনিয়র যে কেউ যে কোনো আইডিয়াকে প্রশ্ন করতে পারত, এমনকি ডিরেক্টরের আইডিয়াকেও। তাদের এই মিটিংয়ের নাম ছিল ব্রেইন ট্রাস্ট। ফলাফল, পিক্সারের একের পর এক মুভি ইতিহাস তৈরি করেছে। একই ইন্ডাস্ট্রি, ২ টা আলাদা কালচার, ২ টা সম্পূর্ণ আলাদা পরিণতি। এবার একটু নিজের দিকে তাকান। আপনার অফিসে, আপনার টিমে এমন কেউ কি আছেন যিনি জানেন প্রোডাক্টটা ভুল পথে যাচ্ছে কিন্তু বলছেন না? অথবা আপনি নিজেই কি সেই মানুষ যিনি জানেন সমস্যাটা ঠিক কোথায় কিন্তু মিটিংয়ে চুপচাপ বসে থাকেন? মনে ভাবেন এটা আমার দায়িত্ব না। মনে রাখবেন বসকে খুশি রাখা আর বসকে সত্যি বলা এই ২ টা কাজ সবসময় একই পথে হাঁটে না। মাঝে সত্যটাই বসকে সাময়িকভাবে অখুশি করে দেয়। কিন্তু দীর্ঘমেয়াদে সেই সত্যটাই কোম্পানিকে বাঁচিয়ে রাখে। ছোট্ট একটা আরাম বনাম দীর্ঘমেয়াদে টিকে থাকা, এই ২ টার মধ্যে আপনি কোনটা বেছে নেবেন? সেটাই ঠিক করে দেয় আপনার প্রতিষ্ঠান শেষ পর্যন্ত বাঁচবে নাকি ধীরে ভেতর থেকে ভেঙে পড়বে। আরেকটা জিনিস বুঝতে হবে, যেটা নিয়ে খুব কম মানুষ কথা বলে। একজন লিডার যখন শুধু ভালো খবর শুনতে অভ্যস্ত হয়ে যান, তিনি আসলে ধীরে একটা কাচের বক্সের ভেতর বাস করা শুরু করেন। বক্সের ভেতর থেকে সবকিছু সুন্দর দেখায়। রোদ পড়ছে, সব ঠিকঠাক চলছে বলে মনে হয়। কিন্তু বক্সের বাইরে ততক্ষণে বড় ঝড় শুরু হয়ে গেছে অনেক আগেই। আর যেদিন কাজ ভেঙে যায়, সেদিন সামলানোর মতো সময়টাও আর হাতে থাকে না। গবেষক গ্রেট হফসেট কালচার নিয়ে গবেষণা করতে গিয়ে একটা ধারণা দেন, নাম পাওয়ার ডিসটেন্স। মানে একটা সমাজ বা প্রতিষ্ঠানে ক্ষমতার পার্থক্য কতটা স্বাভাবিকভাবে মেনে নেওয়া হয়। যেখানে এই দূরত্ব বেশি সেখানে নিচের মানুষ উপরের মানুষকে প্রশ্ন করাটাকেই অস্বাভাবিক মনে করে। নোকিয়াতে টেকনিক্যালি সবাই বলতো তারা ফ্ল্যাট অর্গানাইজেশন, কিন্তু বাস্তবে ক্ষমতার দূরত্ব ছিল আকাশ ছোঁয়া। এই প্যাটার্নটা কিন্তু শুধুমাত্র অফিসের গল্প না। পরিবারে দেখুন, বন্ধুত্বে দেখুন, এমনকি বড় প্রতিষ্ঠানে দেখুন। যেখানেই ক্ষমতার একটা স্তর তৈরি হয় আর নিচের মানুষ ওপরের মানুষকে সত্যি বলতে ভয় পায়, সেখানেই নিঃশব্দে ধ্বংসের বীজ বোনা হয়ে যায়। বীজটা দেখা যায় না, কিন্তু গাছটা একদিন ঠিকই বড় হয়ে ওঠে। তাহলে শিক্ষাটা কি? ১ম শিক্ষা, যদি আপনি লিডার হন, মনে রাখবেন যে টিম আপনাকে কখনো না বলে না, সেই টিমই হয়তো আপনাকে সবচেয়ে বড় ধাক্কাটা দেবে। ঠিক যেদিন আপনি সবচেয়ে কম প্রস্তুত থাকবেন। ২য় শিক্ষা, যদি আপনি মিডল ম্যানেজার বা কর্মী হন, চুপ থেকে আজকে হয়তো একটু আরাম পাবেন। কিন্তু আগামীকাল সেই আরামের বিল অনেক বড় অঙ্কে ফেরত আসবে। সত্যি বলাটা কখনোই সহজ কাজ না। এতে ঝুঁকি আছে, অস্বস্তি আছে, সম্পর্ক নষ্ট হওয়ার ভয় আছে। কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে সত্যি না বলার মূল্য তার চেয়েও অনেক বড়। নোকিয়া সেই মূল্যটা দিয়েছে ৪০,০০০ মানুষের চাকরি দিয়ে, একটা দেশের অর্থনীতির একটা অংশ দিয়ে, আর নিজের নামটাই ইতিহাসের পাতায় একটা কেস স্টাডি হয়ে যাওয়া দিয়ে। মনে আছে শুরুতে যে রুমটার কথা বলেছিলাম যেখানে সবাই সত্যটা জানতো কিন্তু কেউ মুখ খুলেনি? সেই রুমটা শুধু ফিনল্যান্ডের কোনো একটা অফিসে সীমাবদ্ধ না। সেই রুমটা হয়তো এখন আপনার অফিসেও আছে, আপনার টিমেও আছে, এমনকি আপনার নিজের মাথার ভেতরেও আছে। প্রশ্নটা হলো, আপনি কি সেই মেকর মতো হাত নামিয়ে নেবেন নাকি হাতটা তুলে রাখার সাহস দেখাবেন? কারণ শেষ পর্যন্ত সত্যিটা এটাই। কোনো কোম্পানি প্রতিযোগীর হাতে মরে না। কোনো কোম্পানি বাজারের কারণে মরে না।
একটা কোম্পানি মরে তখনই যখন তার ভেতরের মানুষগুলো সত্যি বলা বন্ধ করে দেয়। আর সেই মৃত্যুটা হয় সবচেয়ে নীরব, সবচেয়ে ধীর আর সবচেয়ে বেদনাদায়ক মৃত্যু।